বাঘ অনেক শক্তিশালী। জঙ্গলের প্রায় প্রত্যেকটা প্রাণী বাঘকে ভয় পায়, কিন্তু বাঘ মাঝে মাঝে এটা ভুলে যায় যে একদল মৌমাছি তাকে হারাতে পারে। নেপোলিয়ন থেকে শুরু করে হিটলার, এরা প্রত্যেকেই ভীষণ শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও তারা দুজনে রাশিয়ার কাছে হেরে গিয়েছিল। আজ কেন এই প্রসঙ্গ তুললাম সেটা এবার বলি। গত ৩০শে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন যে তিনি ইরানের উপর এমনভাবে বোমা বর্ষণ করবেন যেটা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এক কথায় তিনি ইরানকে ধ্বংস করে দিবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? ইরান তথা পারস্য সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা, আর আকারের দিক থেকে ইরান পাকিস্তানের প্রায় দ্বিগুণ। কিন্তু গত ৫০০ বছর ধরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময়ে ইরানে অ্যাটাক করেছে আর এই দেশটাকে দখল করার চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কেউই ইরানকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে ইতিহাসে এই পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। ইভেন সাদ্দাম হোসেনও প্রায় ৮ বছর যুদ্ধ করার পরেও ইরানকে জয় করতে পারেনি। তো প্রশ্ন হচ্ছে কেন? আজকের দিনে দাঁড়িয়ে ইরানের উপর একের পর এক পশ্চিমা বিশ্ব স্যাংশন চাপাচ্ছে, কিন্তু তারপরেও ইরান এই পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না। শুধু কি মিলিটারি পাওয়ার, নাকি ইরানের এই শক্তির পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? তো বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে। আজ ইরানের পক্ষ থেকে, মানে ইরানের দিক থেকে আলোচনা করব যে ১. ইরানকে জয় করা কেন এত কঠিন? ২. আর একটা যুদ্ধ যদি হয় তাহলে কি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারবে? একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওগুলো বানাতে আমাকে এবং আমার টিমকে অনেক পরিশ্রম করতে হয়। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। ১. জিওগ্রাফি। ইরানে শক্তির সবচেয়ে বড় কারণ হল এর জিওগ্রাফি, মানে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ আর পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেঁষে রয়েছে জাগ্রোস পর্বতশ্রেণী, যেটার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার। এটা ইরানে উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তৃত। আর এই বিরাট যে পর্বতশ্রেণীটা রয়েছে, এটা ইরানের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। এছাড়া এই পুরো এরিয়াটা একবার পুরো পাথুরে, আর এটা সহজে ক্রস করা যায় না। উল্টো এই স্থানে থাকা খুজেস্তান প্রভিন্স ইরানের সবথেকে বড় তেলের ভাণ্ডার রয়েছে। ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামিক রেগুলেশন হয়েছিল, সেই সুযোগে ১৯৮০ সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করেছিল। সাদ্দামের প্ল্যানটা কিছু এরকম ছিল যে তারা প্রথমে খুজেস্তানে থাকা যে তেলের ভাণ্ডারগুলো ছিল সেগুলোকে কবজা করবে, আর তারপর এখান থেকে একটু একটু করে তারা ইরানের ভেতরের দিকে ঢুকবে, মানে বাকি শহরগুলোকে ক্যাপচার করবে। আর শেষ পর্যন্ত তারা যখন ইরানকে দখল করে নেবে, তারা ইরানের যে ইসলামিক রেভলিউশন রয়েছে সেই ইসলামিক রেগুলেশনকে তারা চাপিয়ে দেবে, কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খমেনি বাকি আরব দেশগুলোতেও ইসলামিক রেভলিউশনের ডাক দিয়েছিল। ফলে ইরানের ইসলামিক রেভলিউশন, যেটাকে আরব কান্ট্রিগুলো একটা থ্রেট হিসেবে দেখছিল, কারণ এই আরব কান্ট্রিগুলোতে রাজ শাসন চলছিল। তারা চাইছিল ইরানের এই বিপ্লবের আঁচ যেন কোনোভাবে তাদের দেশ পর্যন্ত না পৌঁছায়। ইভেন এই সময় এই আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন এবং আমেরিকাও সাদ্দাম হোসেনকে হেল্প করছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধ শুরুর দিকে সাদ্দাম হোসেনের ইরানের উপর বম্বিং করেন। এবার বম্বিং করার মেইন উদ্দেশ্য কি হয়? যে একটা দেশের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু আপনি যদি একটা দেশকে দখল করতে চান, সেটাকে ক্যাপচার করতে চান, তাহলে কিন্তু আপনাকে সামরিক অভিযান করতে হবে। প্রথম ২ বছরের মধ্যে ইরাকি আর্মি ইরানের পশ্চিম দিকের এলাকা সহ খুজিস্তান দখল করে নিয়েছিল, কারণ এই সময় বাগদাদ থেকে ইরাকি আর্মিদের খুব সহজে সাপ্লাই পৌঁছে দেওয়া যাচ্ছিল। কিন্তু তারা যখন ইরানের আরও ভেতরের দিকে ঢুকতে যায় তখন তারা ব্যর্থ হয়। কারণ কি? কারণ হলো তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাগ্রোস পর্বতশ্রেণী। ইরাকি সেনারা অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের ভেতর ঢুকতে পারেনি। উল্টো ইরানি আর্মিরা অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু এখানে ইরানকে আবার অন্য একটা প্রবলেম ফেস করতে হয়।
কারণ ইরানের সমস্ত ডিপো আর প্রধান প্রধান যে শহরগুলো সেগুলো সবই ছিল জ্যাগ্রুস পর্বতের ঠিক উল্টো দিকে, আর সেখান থেকে সেনাদের কাছে সময় মতো সাপ্লাই পৌঁছে দেওয়া ভীষণই কঠিন ছিল। আর এই কারণেই প্রায় ৮ বছর ধরে চলা যুদ্ধে আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্টই বেরোয়নি। মানে এই দুটো দেশ কোনো দেশেরই ১ ইঞ্চি বর্ডারও চেঞ্জ করতে পারেনি। তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন ঠিকই যে তিনি ইরানের উপর বোম্বিং করবেন, কিন্তু তাতে সাময়িকভাবে ইরানের ক্ষতি ছাড়া আর কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। মানে এখানে শুধু বম্বিং করে ইরানকে দখল করা বা এখানে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। এবার এটা তো গেল পশ্চিম দিকের কথা। ইরানের উত্তর দিকে রয়েছে কাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে ঢুকতে গেলেই মুখোমুখি হতে হবে অ্যালবোর্জ পর্বতশ্রেণীর সাথে, আর এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে প্রোটেকশন দিচ্ছে, আর জ্যাগ্রোস পর্বতমালার মতো এই অ্যালবোর্জও ইরানকে প্রোটেকশন দিচ্ছে। ২. এথনিসিটি। ইরানের এই শক্তির পিছনে আরও একটা বড় অস্ত্র হল ইরানের ডাইভার্স এথনিসিটি। যদিও একটা দেশের ক্ষেত্রে এটা মাঝে মাঝে দুর্বলতার কাজ করে, কিন্তু ইরান খুব চালাকি করে এটাকে নিজেদের হাতিয়ার বানিয়েছে। আপনি যদি ইরানের পপুলেশন খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রায় ৯ কোটি মানুষ রয়েছে, যার মধ্যে ৬২% মানুষ রয়েছেন পার্সিয়ান, ১৬% রয়েছে এজেরি, ১০% কুর্দ, আর বাকি ১২% বালুচ এবং আরব আর তুর্কিরা রয়েছে। এরা প্রত্যেকেই নিজেদের একটা আলাদা দেশের দাবি করে। যেমন ধরুন পাকিস্তানের বালুচ এবং ইরানের বালুচরা একজোট হয়ে বালুচিস্তান নামে একটি নতুন দেশ তৈরি করতে চায়। আবার ধরুন ইরান এবং ইরাকের কুর্দ পপুলেশন একজোট হয়ে কুর্দিস্তান নামে আলাদা একটা দেশ তৈরি করতে চায়। এক কথায় ইরানের যে বিভিন্ন জাতিরা রয়েছে তারা আলাদা আলাদা দেশের দাবি করে। এছাড়া ইরানের অর্থনীতি খুব একটা শক্তিশালী নয়। এখানে দরিদ্রতা দিন দিন বেড়ে চলেছে, বেকারত্ব বাড়ছে। তবে প্রত্যেকটা গোষ্ঠীকেই ইরান একজোট করে রেখেছে একটা কমন কজ দিয়ে। ইরানের আয়াতুল্লাহ এদের সবার কাছেই নিজেদের দুঃখ দুর্দশার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন। এমনকি সরকারের নিজের করা ভুলের দায়ও তারা পশ্চিমাদের উপর চাপিয়ে দেন। অন্যদিকে ইসলাম ধর্ম দিয়ে তারা একটা ব্রাদারহুডের মতবাদ ছড়িয়ে দিয়েছে, যাতে কোনো জাতিই নিজেকে আলাদা মনে না করে। আর এই কারণেই ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করে তাহলে আয়াতুল্লাহ খুব সহজেই একজোট করে রাখতে পারবেন। ৩. মিলিটারি পাওয়ার। এবার কথা বলা যাক ইরানের সবথেকে বড় হাতিয়ার মিলিটারি পাওয়ার নিয়ে। ১৯৭৯ সালে ইসলামিক রিভলিউশন হওয়ার আগ পর্যন্ত ইরান একটি লিবারেল কান্ট্রি ছিল, আর সেই সঙ্গে ইরান আমেরিকার একটা বড় অ্যালায়েন্স ছিল। ইরান এবং আমেরিকার বন্ধুত্ব তখন এতটাই ভালো ছিল যে আমেরিকা ইরানকে মিলিটারি জেটও সাপ্লাই করত। ইভেন আজকের দিনেও ইরান ১৯৭০-এর আমলের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট এবং হেলিকপ্টার ইউজ করেন। তবে সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করেছিলেন তখন ইরান বুঝতে পারে ভবিষ্যতে যুদ্ধ হলে আরবীয় দেশগুলো তাকে কোনোভাবে হেল্প করবে না, তাই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম ডেভেলপ করেছে। আর বর্তমান মিডল ইস্টে ইরান সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা। ইরানের সামরিক বাহিনী ২ ভাগে বিভক্ত। ইরানিয়ান আর্মড ফোর্স, এটা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। এছাড়া রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC, এটা ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী। ইরানের ভেতরের যদি সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়, কোনো প্রভিন্স যদি যুদ্ধ করতে চায়, তাদেরকে সামলানোর জন্য ইরানের সরকার IRGC-কে ব্যবহার করে। ইরানের মোট আর্মি সংখ্যা রয়েছে ৫,৭০,০০০ এবং তাদের কাছে প্রায় ৩.৫ লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়া রয়েছে প্রায় ৪,০০০+ ট্যাঙ্ক আর্মড ভেহিকেল, যার মধ্যে রয়েছে রাশিয়ান MAD-T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক, শক্তিশালী রকেট লঞ্চার। এছাড়াও ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, যার মধ্যে রয়েছে লং রেঞ্জের সাহাব-3, যার রেঞ্জ প্রায় ২,০০০ কিলোমিটার, যেটা অনায়াসে ইসরায়েল এবং আমেরিকান সেনা ঘাঁটিগুলোতে আঘাত করতে পারে। এমনকি রয়েছে সিজিল-2 মিসাইল, যার রেঞ্জ প্রায় ২,৫০০ কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তিও কিন্তু বাকি আরবীয় দেশগুলো থেকে অনেক গুণে গিয়ে রয়েছে। শাহেদ 136 এটি একটা এমন কামকাজী ড্রোন যেটা ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছিল। এছাড়া রয়েছে মোজাহার-6, যেটা অ্যাটাক এবং সার্ভিলেন্সের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ইরানের কাছে আরও বেশ কিছু কামাকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেট বলতে গেলে ইরানের কাছে বর্তমানে রয়েছে Su-35, যেটা তারা রিসেন্টলি রাশিয়া থেকে কিনেছে।
এগুলো ছাড়াও রয়েছে S-300 মতো মিসাইল ডিফেন্সও। তাছাড়া রয়েছে নৌবাহিনী। আর আপনাদেরকে বলে দিই, কাস্পিয়ান সি থেকে শুরু করে গালফ অফ ওমান এবং পার্সিয়ান সিতে ইরান সবসময় নিজেদের শক্তিশালী নৌবাহিনীকে মোতায়েন করে রাখে। এগুলো তো আমি ইরানের মিলিটারি পাওয়ার বললাম। এছাড়া ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে দুটি ইম্পর্ট্যান্ট লোকেশন রয়েছে, স্ট্রেইট অব হরমুজ এবং বাবাল মান্দব স্টেইট। এই দুটি জায়গাই ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রেড রুট। আবার আজকের দিনে যদি ইরানের উপর কোনো অ্যাটাক করা হয়, তাহলে ইরান কিন্তু চাইবে এই দুটি জায়গাকে ব্লক করে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ড ট্রেড রুটকে ডিসরাপ্ট করে দিতে। আর তেমনটা হলে এর প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়বে। 4. অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স। চলুন এবার কথা বলা যাক ইরানের অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স নিয়ে। ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইরান বুঝতে পেরেছিল যে সারভাইভ করতে হলে তাদেরকে এই আইডিওলজিটাকে বাইরের দেশগুলোর মধ্যেও ছড়িয়ে দিতে হবে। কারণ ইরান এবং তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের মধ্যে যে দেশগুলো রয়েছে সবগুলো ছিল আরব কান্ট্রি। আর এরা সবাই একটা সময় সাদ্দাম হোসেনকে হেল্প করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাই ইসরায়েলকে এবং এই আরব কান্ট্রিগুলোকে জব্দ করার জন্য ইরান এমন একটা প্ল্যানিং করে যাতে সে কন্টিনিউয়াসলি তার শত্রুদেরকে থ্রেট দিতে পারে। ইরান এমন সব গ্রুপগুলোতে সাপোর্ট করতে থাকে যারা ইসরায়েলের বিপক্ষে আছে, যেমন প্যালেস্টাইনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমি অফ ব্রিগেড, ইরাকে আল বাদর আর ইয়েমেনে হুথিজ। আর এই পুরো নেটওয়ার্কটাকে বলা হয় অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স। তবে আমেরিকা এটাকে বলে অ্যাক্সিস অফ ইভিল, মানে শয়তানের ত্রিভুজ। 5. নিউক্লিয়ার বোম্ব। ইরান একটা নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানকে আটকাতে। এবার যদি আমেরিকা ইরানের উপর বম্বিং শুরু করে দেয়, সে সময় ইরান তাদের এই নিউক্লিয়ার বোমা বানানোর প্রসেসকে আরও দ্রুত করে দিবে, যেটা আলটিমেটলি তাদের একটা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসাবে তৈরি করতে পারে। দেখুন, এগুলো ছাড়াও বেশ কিছু জিওপলিটিক্যাল সিনারিও রয়েছে, কারণ আজকের দিনে বেশ কিছু দেশ এমন রয়েছে যারা চায় না যে ইরান ধ্বংস হয়ে যায়, যার মধ্যে রাশিয়া এবং চীন রয়েছে। মিডল ইস্টে আমেরিকান প্রভাব কমানোর জন্য ইরান একটা মিডিয়েটর হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে যদি ইরানের উপর অ্যাটাক করা হয়, তাহলে রাশিয়া এবং চীন এবং নর্থ কোরিয়াও ইরানকে হেল্প করবে। ইভেন ভারতের জন্যও ইরানের শান্তি থাকা ভীষণই জরুরি। ভবিষ্যতে ভারত, ইউরোপ এবং ভারতের মধ্যে একটা ইকোনমিক করিডোর তৈরি করতে চায়, আর সেই ইকোনমিক করিডোরের ট্রেড রুটটা ইরানের উপর থেকেই যাবে। আর ভারত ইরানের চাবাহার পোর্টেও অনেক টাকা ইনভেস্ট করেছে। ইভেন ভবিষ্যতে ভারত এটাও চাইবে ইরান থেকে সস্তা তেল কিনতে, যেটা ভারতের অর্থনীতিতে ভীষণই হেল্পফুল হবে। আর সবাই বুঝতে পারছে যে জিওগ্রাফি, প্রক্সি ওয়ার এইসব কিছুর দিক থেকে ইরান বেশ শক্তিশালী। কিন্তু যুদ্ধের ময়দান একবারই আলাদা হয়। তাবর তাবর মিলিটারি জেনারেলদের প্ল্যান ফেল হয়ে যায় অ্যাকচুয়াল ওয়ারে। আজ আমেরিকা ইরানের উপর বম্বিং করলে ইরান তার জবাব দিতে পারবে কিনা, তাদের অর্থনীতি ভেঙে পড়বে কিনা, এগুলো অনুমান করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। কারণ রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করেছিল, তখন সবাই অনুমান করেছিল যে এই যুদ্ধ বেশি দিন টিকবে না। কিন্তু আজ দেখুন, প্রায় 3 বছর পার হতে চলল, এই যুদ্ধ এখনও চলছে। এমনকি আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরেও ভিয়েতনাম এবং আফগানিস্তানে তাদেরকে হারের শিকার হতে হয়েছিল। আর সাদ্দাম হোসেন কেন ইরানের উপর অ্যাটাক করেছিল, এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ ধরে।